গণদেবতারাই ঠিক করবেন যে কে জয়ী হবেন, সে জায়গায় আপনারা বরাবরই আশাবাদী জয়লাভ নিয়ে। যদি জয়লাভ করেন তাহলে ধর্মনগরবাসীর জন্যে প্রথম কি তিনটে কাজ আপনি করতে চাইবেন? আপনারা যে অফিসে বসে আমাদের সিপিআইএম ধর্মনগর মহকুমা দপ্তরে বসে আমরা কথা বলছি, এই অফিসটা গত 8 বছরে 12 বার আক্রান্ত হয়েছে, কিন্তু আমরা মাথা নত করিনি। 2023-এর বিধানসভা নির্বাচনে দেখা গেছে এই কেন্দ্র থেকে সিপিআইএম এবং কংগ্রেস দল আসন সমঝোতা করেছিল। তো বর্তমানে এই উপনির্বাচনে দাঁড়িয়ে তো দুই দল ভিন্ন ভিন্নভাবে প্রার্থী দিয়েছেন, সে জায়গায় ভোটের যে অঙ্কটা সেটা কি ভাগাভাগি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন? কংগ্রেস দলের নেতা সুদীপ বর্মন এই ধর্মনগরের চোড়াইবাড়িতে কয়েক মাস আগেই একটি প্রকাশ্য সমাবেশেই ঘোষণা করেছেন তারা সিপিএমের সাথে আর কোনো নির্বাচনী আসন সমঝোতায় যাবেন না, তারা এককভাবেই প্রার্থী দেবেন। যে গত 8 বছরে বিজেপি শাসনে মানুষ ভালো নেই, পরিবর্তন চাইছেন, পাল্টাতে চাইছেন, বিজেপিকে তাড়াতে চাইছেন। 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে আগামী 9 এপ্রিল। এই উপনির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন এবং সেই প্রার্থীদের মধ্যেই সিপিআইএম মনোনীত প্রার্থী রয়েছেন অমিতাভ দত্ত, যিনি এই কেন্দ্র থেকে পূর্বে বিধায়কও ছিলেন। নমস্কার অমিতাভ বাবু, আপনাকে স্বাগত। নমস্কার। তো প্রত্যেকেই অবগত আছেন ধর্মনগরের এই উপনির্বাচনকে কেন্দ্র করে তোড়জোড় প্রস্তুতি চলছে। প্রতিটি রাজনৈতিক দল ডোর টু ডোর যাচ্ছে, মানুষের সাথে জনসংযোগ করছে এবং একইভাবে সিপিআইএম মনোনীত প্রার্থীও কিন্তু ডোর টু ডোর গিয়ে মানুষের সাথে জনসংযোগ করছেন, তাদের কথা শুনছেন। তো প্রথমেই যে প্রশ্নটা থাকবে, ধর্মনগরে সিপিআইএম এর সাংগঠনিক অবস্থানটা কি সেটা একটু জানতে চাই। আমাদের সাংগঠনিক যে পরিক্রমা, আমরা তো শুধুমাত্র নির্বাচনী রাজনৈতিক দল না, সারা বছর আমাদের কর্মসূচি থাকে মানুষের জন্য। আমরা সমাজটাকে বদলাতে চাই, সমাজ বদলের লড়াইটাকে শক্তিশালী করবার জন্য একটা বিপ্লবী সংগঠন দরকার। আমরা সেই সংগঠনটাকে গড়ে তুলবার চেষ্টা করছি, যদিও আমরা আক্রান্ত, বারবার আক্রান্ত। গত 8 বছর ধরে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই। আপনারা যে অফিসে বসে আমাদের সিপিআইএম ধর্মনগর মহকুমা দপ্তরে বসে আমরা কথা বলছি, এই অফিসটা গত 8 বছরে 12 বার আক্রান্ত হয়েছে, কিন্তু আমরা মাথা নত করিনি। আমাদের লড়াই এগিয়ে যাচ্ছে। আমরা রাস্তায় নেমে এই রাজ্যের মানুষের স্বার্থে রাজ্যে গণতন্ত্র ফিরিয়ে আনতে আমাদের লড়াই অব্যাহত রয়েছে এবং আগামী দিনেও এই লড়াই আরও তীব্রতর হবে। 2023-এর বিধানসভা নির্বাচনে দেখা গেছে এই কেন্দ্র থেকে সিপিআইএম এবং কংগ্রেস দল আসন সমঝোতা করেছিল। তো বর্তমানে এই উপনির্বাচনে দাঁড়িয়ে তো দুই দল ভিন্ন ভিন্নভাবে প্রার্থী দিয়েছেন, সে জায়গায় ভোটের যে অঙ্কটা সেটা কি ভাগাভাগি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন? দেখুন, 2023 সালের নির্বাচনের প্রেক্ষাপট ছিল ভিন্ন, পরিস্থিতি ছিল ভিন্ন। এখন 2026 সাল, এই 2026 সালের পরিস্থিতির উপর দাঁড়িয়ে আমরা আলাদাভাবে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কারণ কংগ্রেস ইতিমধ্যেই, কংগ্রেস দলের সভাপতি এবং কংগ্রেস দলের নেতা সুদীপ বর্মন এই ধর্মনগরের চোড়াইবাড়িতে কয়েক মাস আগেই একটি প্রকাশ্য সমাবেশেই ঘোষণা করেছেন তারা সিপিএমের সাথে আর কোনো নির্বাচনী আসন সমঝোতায় যাবেন না, তারা এককভাবেই প্রার্থী দেবেন। এছাড়াও গত 8 বছর ধরে আমরা লাগাতার রাস্তায় থেকে লড়াই করছি এককভাবেই। এই 23 সালের পরে আমাদের কোনো যৌথ কর্মসূচিও ছিল না, সেদিক থেকে আমরা আলাদাভাবেই প্রার্থী দিয়েছি এবং জনগণ আমাদেরকে মেনে নিয়েছেন এবং জনগণ চাইছিলেন আমরা এককভাবেই বিজেপির বিরুদ্ধে লড়াই করি। এবং কংগ্রেসের মধ্যে যারা প্রগতিশীল অংশের মানুষ আছেন, ধর্মনিরপেক্ষ মানুষ আছেন, আমরা তাদের কাছে আবেদন রাখছি, এই সময়ে দেশের এবং আমাদের রাজ্যের সবচেয়ে বড় শত্রু হচ্ছে বিজেপি। কারণ বিজেপির যে কর্মসূচি, সেই কর্মসূচিটা হচ্ছে আমাদের সংবিধান বিরোধী, ঐতিহ্য বিরোধী, সংস্কৃতি বিরোধী, ধর্মনিরপেক্ষতা বিরোধী। সেই জন্য বিজেপিকে পরাস্ত করবার জন্য বিজেপি বিরোধী সমস্ত শক্তি ঐক্যবদ্ধভাবে ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বামফ্রন্ট প্রার্থীর পক্ষেই তারা রায় দেবেন, এই বিশ্বাস আমাদের রয়েছে। ডোর টু ডোর যে ক্যাম্পেইনিং আপনারা করছেন, সেই ক্যাম্পেইনিংয়ে জনগণ তাদের কি মতামত প্রকাশ করছেন? বিগত বেশ অনেকটা সময় যাবৎ শাসক দলের একজন বিধায়ক ছিলেন, কতটা ধর্মনগরে কাজ করেছেন বা মানুষের কি প্রতিক্রিয়া এই মুহূর্তে দাঁড়িয়ে? আমরা তো মানুষের কাছে যাচ্ছি, একটি কথাই বলবার চেষ্টা করছি,
যে গত 8 বছরে বিজেপি শাসনে মানুষ ভালো নেই, কেউ ভালো নেই। অন্ন বস্ত্রের ব্যবস্থা নেই, হাতে কাজ নেই। যে শহরে গরিব মানুষের জন্য বামফ্রন্ট সরকার যে টুয়েব প্রকল্প চালু করেছিলেন, সেই প্রকল্পটা প্রায় বন্ধ। গ্রামাঞ্চলে রেগার নাম পরিবর্তন করেছেন, কিন্তু রেগার কাজ তো পায়নি। অক্টোবর মাসে, পূজার মাসে যারা কাজ করেছেন, গত কিছুদিন যারা কাজ করেছেন, এখন পর্যন্ত তারা মজুরি পায়নি। ভয়ঙ্কর পরিস্থিতি গ্রামাঞ্চলে, মানুষের হাতে কাজ নেই, পেটে ভাত নেই। এই অশনীয় অবস্থা থেকে মানুষ পরিবর্তন চাইছেন, পাল্টাতে চাইছেন, বিজেপিকে তাড়াতে চাইছেন। ঘরে ঘরে যাওয়ার পরে মানুষ এই কথাগুলোই বলছেন। মানুষ বলছেন গত সরকার আছে বলে তারা মনে করেন না, গত কয়েকদিনের যে ঝড় বৃষ্টি বাদল হয়েছে, বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণ ভেঙে পড়েছে, পানীয় জল পাচ্ছেন না, এবং পানীয় জল যেগুলো সরবরাহ করা হচ্ছে সেগুলো মানুষের উপযোগী না, পান করার উপযোগী না। ভয়ঙ্কর পরিস্থিতি। জলকর বেড়ে গেছে, প্রপার্টি ট্যাক্স বেড়ে গেছে, আপনার এইভাবে আমরা ট্রেড লাইসেন্স ফিস বেড়ে গেছে। ভয়ঙ্কর পরিস্থিতি, অশনীয় অবস্থার মধ্যে মানুষ আছেন। বেড়েছে যা, সেটা হচ্ছে সন্ত্রাস, তোলাবাজি, জমির দালালি, নেশার সামগ্রীর রমরমা, এগুলো বেড়েছে। বাড়েনি মানুষের নাগরিক নিরাপত্তা, শিক্ষায় চরম অব্যবস্থা, অচলাবস্থা সৃষ্টি হয়েছে। স্বাস্থ্য কেন্দ্রগুলোতে উপযুক্ত চিকিৎসক নেই, স্বাস্থ্যকর্মী নেই, নার্স নেই। ভয়ঙ্কর পরিস্থিতি। মানুষ এখান থেকে পরিত্রাণ চাইছেন, পরিবর্তন চাইছেন। আচ্ছা, ধর্মনগরে মূলত জনজীবনের নিত্যদিনের জ্বলন্ত সমস্যাগুলো কি রয়েছে বলে মনে করছেন? জল নিষ্কাশনী ব্যবস্থা খুবই দুর্বল। তার পাশাপাশি রয়েছে আপনার বিদ্যুৎ পরিষেবা। অস্বাভাবিক হারে বিদ্যুতের মাশুল বেড়ে গেছে, কোনো পরিষেবা নেই। অল্প বৃষ্টিতে জল জমে যায় রাস্তাঘাটে। এবং আমি যেটা আগেও বলেছি, শিক্ষা কেন্দ্রগুলোতে এখন আর ছাত্র যাচ্ছেন না, শিক্ষক নেই। শিক্ষকের অভাবে স্কুলে শিক্ষার পরিকাঠামোর যেমন কোনো উন্নয়ন হয়নি, এবং শিক্ষা ব্যবস্থাটাও পঙ্গু হয়ে গেছে। বেকারদের সামনে জ্বলন্ত সমস্যা হচ্ছে তাদের কর্মসংস্থানের দরজাটাকে বন্ধ করে দিয়েছেন। যে প্রতিশ্রুতি ছিল বেকারদের সামনে, 10,323 চাকরিচ্যুত শিক্ষকদের সামনে একটি প্রতিশ্রুতি রূপায়িত হয়নি। কোথায় চাকরি? কে পাচ্ছে চাকরি? বহিরাগত কিছু যুবককে এখানে চাকরি দেওয়া হচ্ছে, আর আমাদের রাজ্যের শিক্ষিত যুবক, যোগ্যতা সম্পন্ন যুবক, তারা চাকরি পাচ্ছেন না। চরম হতাশা তাদের মধ্যে। মাইক্রো ফাইন্যান্স থেকে তাদের ঋণ নিতে হচ্ছে, ঋণ পরিশোধ করতে পারছেন না, ঋণ পরিশোধ করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এই সমস্যাগুলো দারুণ সমস্যা, দারুণ সমস্যা। আচ্ছা, এই আমরা অবগত রয়েছে যে এই কেন্দ্রের যিনি প্রাক্তন বিধায়ক ছিলেন, শাসক শিবিরের প্রয়াত বিধায়ক শ্রী বিশ্ববন্ধু সেন, যিনি বিধানসভার অধ্যক্ষও ছিলেন, ওনার যে প্রয়াণটা সেটা ছিল আকস্মিক বলা যেতে পারে। তো সেখান থেকে ধর্মনগরবাসীর একটা আবেগ কিন্তু ওনার সাথে জড়িয়ে আছে। তো সেই জায়গা থেকে কি কোথাও মনে করেন যে এই উপনির্বাচনে ভোটাররা আবেগপ্রবণ হয়ে ভোটটা দেবেন, কিংবা তাদের যে সমস্যাগুলো রয়েছে সে সমস্যাগুলো সমাধানের চাহিদা নিয়ে ভোটটা দেবেন? আসলে নির্বাচনে তো আবেগ কাজ করার কথা না। হ্যাঁ, আমরা প্রয়াত বিশ্ববন্ধু সেনের প্রতি নিশ্চিতভাবেই তার অকাল প্রয়াণে আমরা মর্মাহত। তার প্রতি শোক শ্রদ্ধা আমরা জ্ঞাপন করেছি, সশরীরে উপস্থিত হয়েছি তাকে শ্রদ্ধা জানাবার জন্য, পরিবার পরিজনদেরকে শ্রদ্ধা জানাবার জন্য। কিন্তু নির্বাচনী প্রেক্ষাপট তো হচ্ছে যে মানুষের সমস্যা, কারা মানুষের কথাগুলো বিধানসভায় তুলে ধরবেন, কারা ক্ষমতায় থাকাকালীন অবস্থায় মানুষের সমস্যার সমাধান করতে পারেননি, কারা সমাধান করেছেন, কারা মানুষের মৌলিক সমস্যা যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, কাজের অধিকারের জন্য লড়াই করেন। এই প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আপনি বলুন তো, গত 8 বছরে যুব মোর্চার পক্ষ থেকে একটি কর্মসূচি দেখেছেন বেকারদের, সমস্ত বেকার যুবকদের কর্মসংস্থানের দরজা খুলে দেওয়ার জন্য কোনো দাবির আন্দোলন আমরা শুনিনি। যেখানে যেখানে ইন্টারভিউ নেওয়ার পরেও ইন্টারভিউর জন্য প্রত্যেক প্রার্থী শত শত টাকা দিতে হয়েছে, মাঝপথে কয়েক বছর পরে সেই ইন্টারভিউ বাতিল করে দিচ্ছে, সেই টাকা তো ফেরত দিচ্ছে না। এ নিয়ে যুব মোর্চা কখনো কোনো কর্মসূচি নিয়েছে? নেয়নি। প্রতিদিন যে নারীরা নির্যাতনের শিকার, 14 মাসের শিশু ধর্ষিতা, খুন, 72 বছরের মা গণধর্ষণের শিকার এই রাজ্যে, প্রতিদিন মায়েদের উপর, বোনেদের উপর, মেয়েদের উপর যে নির্যাতন চলছে তার বিরুদ্ধে মহিলা মোর্চার কোনো কর্মসূচি, একটি কর্মসূচি আমরা দেখিনি। কোথায় আনে শাসন? নাগরিকদের এই সময়ের মধ্যে সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে আপনার এই যে নেশা সামগ্রিক রমরমা। দিল্লি থেকে রেল ওয়াগন ভর্তি করে রাজ্যের রাজধানীতে আসছে, জিরানিয়া স্টেশনে আনলোডিং হচ্ছে, বাধারঘাটে আনলোডিং হচ্ছে। প্রশাসনিক কোনো বিবৃতি আছে? এই নেশার সামগ্রী যারা পাচার করেছেন তাদের বিরুদ্ধে একটি দৃষ্টান্ত দেখান তো। যারা এই সমস্ত বাণিজ্যের সাথে যুক্ত তাদের কারুর সাজা হয়েছে গত 8 বছরে, একটা দৃষ্টান্তও নেই। মানুষ সেই জন্য আবেগ না, মানুষ চাইছেন তার জীবনের যে সমস্যা, জীবন জীবিকার যে সমস্যা, শান্তি সম্প্রীতি ঐক্যের জন্য তারা এই নির্বাচনে নিজের ভোট নিজে দিয়ে এবং এই সরকারকে জবাব দিতে চান দুর্নীতি করে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে, গণতন্ত্রকে বিপন্ন করে, আইনের শাসনকে ভেঙে চুরমার করে দিয়ে ক্ষমতায় দীর্ঘস্থায়ীভাবে টিকে থাকা যায় না। আচ্ছা, আসন্ন নির্বাচনে গণদেবতারাই ঠিক করবেন যে কে জয়ী হবেন, সে জায়গায় আপনারা বরাবরই আশাবাদী জয়লাভ নিয়ে। যদি জয়লাভ করেন তাহলে ধর্মনগরবাসীর জন্যে প্রথম কি 3টে কাজ আপনি করতে চাইবেন? প্রথমত শান্তি এবং সম্প্রীতি, ঐক্য চাই। বিরোধী রাজনৈতিক দলের রাজনৈতিক স্বাধীনতা চাই। কোনো বিরোধী রাজনৈতিক দলের অফিস ভাঙচুর হবে না, কোনো বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি আক্রান্ত হবে না। প্রত্যেকটি রাজনৈতিক দলের স্বাধীনতা থাকবে, তাদের রাজনৈতিক কাজ তারা সমালোচনা করবেন, তার আত্মসমালোচনা করবেন, গঠনমূলক সমালোচনা থেকে শিক্ষা নিয়ে বিধানসভার ভেতরে জনগণের জন্য, মানুষের জন্য, ধর্মনগরের জন্য, রাজ্যের জন্য, রাজ্যের কল্যাণে যে কাজগুলো করা দরকার সেই কাজগুলোকে আমরা প্রাধান্য দেব। আর মানুষের মৌলিক সমস্যার সমাধানের জন্য আমরা সচেষ্ট থাকব। আচ্ছা, একটা শেষ প্রশ্ন, আপনার ভোটাররা যারা আগামী দিনে 9ই এপ্রিল ভোট দিতে যাবেন বিভিন্ন বুথে, তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে আপনার? আমি তাদেরকে বলবো, নির্বাচক মণ্ডলীরা, আপনিও বলেছেন, আমিও বলে থাকি, নির্বাচক মণ্ডলীরাই প্রকৃত অর্থে গণদেবতা। এই গণদেবতাদের প্রতি আমাদের বিশ্বাস রয়েছে। গণদেবতারাই আগামী দিনে তাদের নির্বাচিত প্রতিনিধি নির্বাচন করবেন। আমরা যদি নির্বাচিত হতে পারি, এই গণদেবতাদের যে বিশ্বাস, সেই বিশ্বাসের মর্যাদা রাখব। গণদেবতারা যাতে স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারেন, তাদের নাগরিক নিরাপত্তাকে নিশ্চিত করব। এবং বিশেষ করে নারীদের উপর যে নির্যাতন চলছে, নির্যাতনের বিরুদ্ধে যে লড়াই, সে লড়াইয়ে সবার সামনে থাকব, এই কথাটুকু আমি বলতে পারি। অসংখ্য ধন্যবাদ অমিতাভ বাবু। আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা এতক্ষণ কথা বলছিলাম 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সিপিআইএম দলের মনোনীত প্রার্থী অমিতাভ দত্তের সাথে। নির্বাচন সংক্রান্ত বিভিন্ন প্রশ্নাবলী আপনারা তুলে ধরে থাকেন, সেগুলোর উত্তর খুঁজে দেওয়াই আমাদের কাজ এবং সেজন্যই আজকের এই আলোচনা। আসন্ন নির্বাচনে গণদেবতারা কার পক্ষে তাদের রায় দেবেন সেটা কিন্তু ভোটের ফলাফল এলেই জানা যাবে। আপনারা নির্বাচন সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখতে থাকুন, চোখ রাখুন খবরের প্রতিবাদে। নমস্কার।